প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। ডিসেম্বর মাস বিজয়ের মাস শেষ পর্যায়ে যাচ্ছে এবং আজকে এই চৌকোনো বাক্সে আমাকে যারা দেখছেন তাদের বলি যে এই চৌকোনো বাক্সের সবচেয়ে অনেক অনেক জনপ্রিয় দুটি মুখকে আমি সঙ্গে নিয়ে এসেছি আড্ডা দেবার জন্য এবং খুব প্রাসঙ্গিক যে তারা বিজয়ের মাসের কথা, স্বাধীনতা, বাংলাদেশ, দেশপ্রেম এগুলো নিয়েই কথা বলবো আজকে। তবে তারা আজ নতুন একটি কাজ করেছেন, নতুন একটি কাজ রিলিজ হচ্ছে সিনেমা হলে বড় পর্দায়, সেই গল্পগুলো শুনবো। আমি খুব বেশি ভূমিকায় যাচ্ছি না, জড়ায় যাব। আমি নামটা দুটো বলে দিই, মাজুন মিজান এবং অপর্ণা। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, মানে অপর্ণাকে অফারে বলছিলাম যে উপস্থাপক, অভিনেত্রী, মডেল, মানে আমি ঘাবড়ে যাই। দর্শকদের সাথে আপনি কিন্তু খুব স্মার্টলি ডিল করলেন, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আগে একটা ডিফেন্স নিয়ে নিলাম। ভেরি গুড, ভেরি গুড। খুব স্বাভাবিক, আমি যেহেতু অনেকদিন ধরেই এই যে এইসব কাজকর্ম করছি, দেখা যায় যে ফিল্মের কোনো কিছু ক্যাম্পেইন হলে সবচেয়ে ব্যস্ততম নায়িকাটাও সময় পাওয়া যায়। আজকে যেমন অপর্ণার পাওয়া যাচ্ছে। তো এটা একটা স্বার্থের উইন একটা সিচুয়েশন আসে যে না, আমরা আসতে চাই কিন্তু ফ্রি সিট পাওয়া যায় না। আমরা জানি, আমরাও ফোনে প্রোডিউসার অনেকবার ফোন করে অপর্ণাদের, কিন্তু শিডিউল, এটা খুব স্বাভাবিক যে আমরা মূল আলোচনায় যাই। ভুবন মাঝি রিলিজ হচ্ছে। অফের অনেক গল্প শুনছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফেসবুক ক্যাম্পেইন এবং একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ক্যাম্পেইন চলছে, খুব মজার বিষয়। এই আইডিয়াটা আসলে কার এবং কি নিয়ে, আমি মিজানের কাছে প্রথম শুনতে চাই। আইডিয়াটি ভুবন মাঝি সম্পর্কে দুটি কথা বলে নিই। ভুবন মাঝি আমাদের মুক্তিযুদ্ধের একটি ছবি, বাংলাদেশ সরকারের 14-15 সালের অনুদানের ছবি। আর এই ছবির গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে, 71-এ যে সত্য ঘটনা ঘটেছে তার অবলম্বনে। এটি চিত্রনাট্য, গল্প এবং ডিরেকশন ফখরুল আরিফিন খান। ফখরুল আরিফিন আমার বন্ধু, আমার ইউনিভার্সিটির, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ও হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়েছিল, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা। আর এই ছবির কাজ করতে গিয়ে এবং এই ছবির আসি যদি আপনার প্রশ্নে, যে আমরা যে এখন যে কারেন্ট ক্যাম্পেইন করছি, আমার পতাকা আমার বাংলাদেশ, ক্যাম্পেইনটি আসলে আরিফিন ভাই নিজে আর আমাদের ডিজিটাল সাইটটা যারা দেখছে তাদেরই একটা আইডিয়া। আর একটু সহায়ক জায়গা আছে আমাদের ছবির গল্পে, কোনো এক জায়গায় আছে পরমব্রত এক সময় আমাদের পতাকা ধরে বলে যে এই পতাকাটি আমার এবং এই দেশ আমার, এরকম একটা জায়গা থেকে আমাদের এই ক্যাম্পেইনের মূল সোর্স। আচ্ছা আচ্ছা, অপর্ণার কাছে আসে। অপর্ণা, ফিল্ম আগেও করা হয়েছে এবং এই ছবিটা আসলে স্পেসিফাই করে যদি বলতে বলা হয় যে এইটা বিশেষত, এইটা স্পেশালিটি আছে ভুবন মাঝির, সেটা আপনার নিজস্ব ক্যারেক্টারে হোক আর টোটাল গল্পে হোক। আচ্ছা, যুদ্ধের চলচ্চিত্র মানেই আসলে আমি আসলে অন্যভাবে দেখি, জানি না, হয়তোবা ফ্যামিলি থেকে পাওয়া যুদ্ধ মানেই অন্যভাবে দেখা হয়, যেহেতু বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। সো স্বাভাবিকভাবেই যখনই কোনো স্ক্রিপ্ট আসে তখনই ওই বিচারটা চলে আসে যে আসলে স্ক্রিপ্টে গল্পটা কেমন, আমার ক্যারেক্টারটা কি। সো আরিফিন ভাই যখন আমাকে ভুবন মাঝির গল্পটা আমার সাথে শেয়ার করেছিল, ওই পুরো যুদ্ধের ব্যাপারটাই আমার কাছে নতুন ছিল। আচ্ছা আচ্ছা, ওটা তো শুধু আসলে যুদ্ধের গল্প না, 70s-এর একটা লাভ স্টোরি, 1970s-এর সাথে 71-এ যুদ্ধ আছে। এটা শেষ হয় 2013-এ এসে গল্পটা পুরোটা। সো ওই মিক্সিংটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। হ্যাঁ, আর 1970 পরিবারের সাথে কি শেয়ার করা হয়েছিল, যেহেতু মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান? প্রত্যেকটা, মানে আমি ইভেন দো নাটকের ক্ষেত্রেও যদি স্ক্রিপ্ট আসে আমার কাছে, কখনো যদি মনে হয় যে এই স্ক্রিপ্টটা আলাদাভাবে করা যায়, তখন বাবার সাথে আমি শেয়ার করে নিই যে আসলে এই ক্যারেক্টারটা কিভাবে প্লে করব। স্পেশালি যুদ্ধের 1971-এর যদি কোনো গল্প হয়, কারণ আমার থেকে বাবা অনেক ভালো ডিসক্রাইব করতে পারে আমাকে। সো স্বাভাবিকভাবেই যখন আসলো, আরিফিন ভাই যখন বলল, তখন আমার কাছে মনে হয়েছিল যে ফরিদা চরিত্রটা আসলে অন্যরকম। হ্যাঁ, আমি হয়তোবা এখন 2016-এ বসে আমি থিয়েটার করছি, 1970s-এ বসে একটা মেয়ে থিয়েটার করতো, এরকম একটা মেয়ে। সো ওই জায়গাটা থেকে চিন্তা করে আমি চিন্তা করলাম যে ওয়াই নট। বাহ বাহ। মাজুন মিজানের কাছে আজকে যেহেতু বিষয়টা দেশপ্রেম, আমরা লাভ বক্সে প্রেম বিষয়টা নিয়েই থাকতে চাই। দেশপ্রেম যদি বলা হয় যে আমরা নেমে কারণবাজারে যে ডালিতে ঘুমিয়ে আছে যে শ্রমিকটি, তাকে দেশপ্রেম বোঝানো, দেশপ্রেম তো আসলে তো খুব অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস।
অ্যাজ এ ভুবন মাঝির ক্যারেক্টার মিজানকে যদি বলা হয় যে তাকে তার অনুভূতি জায়গায় দেশপ্রেম বোঝানোর জন্য এক লাইনে কি কি কথা বলবে মিজান? প্রথমত এটা আসলে এক লাইনে বোঝানো সম্ভব না, না। যেহেতু ক্যাম্পেইনে আসছি আমরা দুজন হিরো হিরোইনকে নিয়ে, আমি যদি সেই শ্রমিককেই বলতে বলা হয় যে এই ছবিটা দেখুন দেশপ্রেমের ছবি, কারণ ওনারা তো আসলে মানব প্রেম নানান রকম বেঁচে থাকার তার কাছে ফ্যান্টাসির জন্যই হলে যায়। সো এই পার্সপেক্টিভ থেকে তাদের নিয়ে যাওয়ার জন্য কি আছে তোমার? এই দায়িত্বটা আসলে আপনার এবং আমাদের। হ্যাঁ, আমরা যারা এখানে কাজ করছি, দর্শক যেমন তার পছন্দের মতো টেলিভিশন অথবা ফিল্ম দেখতে চায়, আমাদেরও উচিত, আমাদেরও দায়িত্ব আছে যে দর্শক তৈরি করা, যে এটা না এটা আপনি দেখুন। আচ্ছা, কেন দেখবেন? এটা আমার দেশের কথা বলে, আমার জন্মের কথা বলে, আমার দেশের জন্মের কথা বলে। আজ আমরা যেটা করে খাচ্ছি অথবা আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, এটা থাকতে পেরেছেন শুধু ৭১ যুদ্ধ হয়ে আমাদের দেশ পেয়েছিলাম বলে। এই যে বোঝানোর ব্যাপারটা আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে, সেরকম করে আমি ভাবছি যে ভুবন মাঝিটি ওরকম একটি জায়গা। আচ্ছা, আচ্ছা। ভুবন মাঝি নিয়ে আমরা প্রত্যেকের কাছে যাব, আমরা ডিজিটালি ক্যাম্পেইন করছি এখন। এটাই দিয়ে শুরু হয়েছে যে আমার পতাকা আমার বাংলাদেশ, বিকজ অফ আসলে আপনার কাছে পতাকার মিনিংটা কি? ফার্স্ট কবে ফিল হয়েছিল যে এটা আমার পতাকা, এটা আমার বাংলাদেশ? হ্যাঁ, আমরা এভাবে স্টার্ট করেছি এবং আমরা মানুষজনকে এই জন্য ইন্সপায়ার করছি যে প্রথম কবে তোমার পতাকা দেখে মনে হচ্ছে আমার পতাকা। আচ্ছা। হ্যাঁ, সেটা দিয়ে আমাদের ক্যাম্পেইনটা শুরু, আমাদের সাথে শেয়ার করার জন্য বলছি এই বিষয়টা। সেই সাথে আমরা ভুবন মাঝি টিম আমরা বলতে চাই, ভুবন মাঝি শুধু সিনেমা হলে টিকিট কেটে গিয়ে সিনেমা দেখার ব্যাপার নয়, অথবা থিয়েটারে এটা প্রদর্শনের ব্যাপার নয়। ভুবন মাঝি একটি আন্দোলনের নাম, ভুবন মাঝি একটি পথ চলার নাম, ভুবন মাঝি একটি অনুভূতির নাম। ভুবন মাঝির মাধ্যমে আপনাকে এবং এই মুহূর্তে যারা এটিএন নিউজ লাভ বক্স দেখছেন ইয়াং নাইটের, তাদের কাছে বিনীত অনুরোধ, ভুবন মাঝির মাধ্যমে আমরা আপনাকে বলতে চাই যে আপনি আরেকবার নতুন করে ভাবুন যে এ দেশটি আপনার, এই পতাকাটি আপনার, এই দেশ আপনাকে এত কিছু দিয়েছে, আপনি দেশকে কি দিয়েছেন। আচ্ছা, এবার একটু একেবারে একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। অপর্ণা, প্রফেশনাল কাজের বাইরে আপনি বা আপনারা আসলে সোসাইটির জন্য, সমাজ কল্যাণের জন্য কি করে থাকেন? ওভাবে কোনো কিছু করা হয় না সত্যিকার অর্থে বলতে গেলে। আমাদের এখন না এত আমাদেরকে কাজের মধ্যে বিজি করে ফেলছে, মানুষজনকে নিয়ে না ভাবছি না আমরা একদম মোটেও। আপনি যদি দেখেন, কিন্তু ফেসবুকে তো ফেব্রুয়ারি, মার্চ বা ডিসেম্বরে প্রচুর দেশের ক্যাম্পেইন শোনা যায়, মানে ভার্চুয়াল ক্যাম্পেইন দেখা যায়। হ্যাঁ, আমরা হয়তো বা সরাসরি গিয়ে উপস্থিত হতে পারছি না ওইখানটাতে। যেমন বিভিন্ন হয়তোবা আমি যদি বলে থাকি যে হ্যাঁ আমি চিটাগংয়ে আমার এরকম একটা পার্ট আছে যে স্কুল থেকে বলা হচ্ছে যে অপর্ণা আমাদের এরকম একটা অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তোবা আমার কলেজ থেকে অথবা আমার ইউনিভার্সিটি থেকে কম্বল দিতে যাচ্ছে, তোমার এখানে কন্ট্রিবিউশন কি? হয়তোবা সেভাবে আমি কন্ট্রিবিউট করছি, আচ্ছা, আচ্ছা। কিন্তু হয়তোবা সরাসরি একদম গিয়ে উপস্থিত হয়ে যাওয়া হয়ে উঠছে না। আমি অপর্ণার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমি আসলে ভাবি এবং প্ল্যানও করি, বাট কাজ করা হয় তো, অফকোর্স কাজ করা হয়, সেটা মার্চ অথবা ফেব্রুয়ারি অথবা ডিসেম্বর। এই জায়গায় আমাদের দেশপ্রেমের যে কাজগুলি এবং আমাদের বাঙালি হিসেবে আমার 3 মাসের না, দেশপ্রেম তো 12 মাসে। আমি বলছি যে মোমেন্টাম আসে না কিছু। বাঙালি হিসেবে আমার সবচেয়ে বড় অর্জন কি? মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ হয়েছে 1971-এ, আজকে আমরা 2016-তে। এই সময়ের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে কিভাবে ভাবছে, কিভাবে দেখছে, তাদের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে পৌঁছানোর দায়িত্ব আমার। অ্যাকচুয়ালি আমিও তো মুক্তিযুদ্ধ দেখিনি, আমি পড়েছি, সিনেমা দেখেছি, গল্প শুনেছি, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, মুক্তিযুদ্ধের কাজ করেছি, সেখান থেকে জ্ঞান অর্জন। সো এই জায়গা নিয়ে আমি প্ল্যান করে থাকি বছরের যে টোটাল কাজের প্ল্যান, সেখানে 21শে ফেব্রুয়ারি আসবে, সেখানে 26শে মার্চ আসবে, সেখানে 16 ডিসেম্বর আসবে, তখন আমরা এই 21শে দেশপ্রেম নিয়ে কথা বলবো। দুজনের কাছে একটু শুনতে চাই। এট দ্য সেম টাইম আমি আরেকটু প্লাস করি, এট দ্য সেম টাইম আমি আমাদের দেশ বাংলাদেশ গ্রাম প্রধান দেশ, আমাদের দেশের আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রধান সমস্যা হচ্ছে শিক্ষা। আমি মনে করি আমাদের দেশের সবগুলি কৃষক যদি হাসি মুখে থাকে, ভালো থাকে, তাহলে দেশ ভালো থাকবে। সো আমি ওখানে উন্মুখ হয়ে থাকি কখন কৃষকদের উপকার আসবে এরকম একটা কাজ করবার। সবই কিন্তু আমি অভিনেতা হয়ে করছি। অবশ্যই অবশ্যই, এজন্য আমি সেই ডালিতে যারা ঘুমিয়ে আছেন কারণ বাজারে, তাদেরকে কি বলে উদ্বুদ্ধ করবে সেটা শুনতে চেয়েছিলাম। আমি একটু দুজনের কাছে, যেহেতু আমার পতাকা আমার বাংলাদেশে একটা ক্যাম্পে চলছে, শুনতে চাই যে মুক্তিযুদ্ধের গল্প, যদি বাবা মুক্তিযোদ্ধা, প্রথম কবে শোনা হয় বা এই বিষয়টা
আমরা তো দেখিনি আসলে। তো মনে পড়ে না নিশ্চয়ই সেই স্মৃতিটা আছে, প্রথম কবে কিভাবে শোনা হয় মুক্তিযুদ্ধের? story-টা? হ্যাঁ হ্যাঁ। আমি যদি বলি বাবাদের দক্ষিণ আলাপাড়াতে থাকতো। আচ্ছা সো বাবা আমাদেরকে প্রায় সময়, আমরা তখন রাঙামাটিতে থাকতাম, মা যেহেতু জব করতো ওখানে, একটা জায়গা ছিল বনরূপা নামে, ওইখানে আমাদের বাবা হচ্ছে বৃহস্পতিবারে যেত, রবিবারে ব্যাক করতো। আচ্ছা। সো বৃহস্পতিবারে যখনই যেত ওই দুই বোনকে নিয়ে ওই ব্রিজের ওখানে গিয়ে বসতো আর গল্প শোনাতো এইভাবে। সো ওই সময় আমার মনে আছে বাবা প্রথম বলেছিল, বাবা তখন হচ্ছে আর্ট কলেজে পড়ে চিটাগংয়ে, একদমই ইয়াং আর কি। সো কোনো ডিসেম্বরের কোনো একটা ডেতে, হয়তো ডিসেম্বরে বলছি, 71-এর কোনো মার্চে অথবা যখন যুদ্ধটা সময় হয়েছিল, তখন আসলে স্বাভাবিকভাবে দক্ষিণ আলাপাড়া হচ্ছে হিন্দু এরিয়া, স্বাভাবিকভাবেই এসে পাকিস্তানিরা হামলা করেছিল। এখন বাবাদের সবাই পালিয়ে যাচ্ছিল আর কি। হ্যাঁ, বাবাদের সবাই পালিয়ে যাচ্ছিল, আর আমার বড় জেঠুকে প্রথম মনে হয় ওই এটাকে কি বলে, ব্যানেট যেটা, ওটা দিয়ে বাড়ি দিয়েছিল আর কি। হ্যাঁ, সো বাবা তখন গিয়ে প্রোটেস্ট করে এবং তখন সবাইকে ধরে মারা হয় এবং যে যেভাবে পালিয়েছিল। সো তখন যখন বলছিল, তখন আমার মানে মনে হচ্ছিল যে আচ্ছা বাবা, যখন ব্যানেটটা দিবে তুমি কেন কিছু করতে পারোনি, অথবা তো বাবা বলছিল আমি তো ছোট, আমি হাত দিয়েছিলাম, মানে দিদারা যে ছিল, দিদারা টেনে বের করে নিয়ে গেছে। সো ওরকম একটা স্টোরি এখন আমার মাথায় আছে। তখন আমার জেদ হচ্ছিল যে আমি যদি, তখন আমার খুব ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার জেদ হচ্ছিল যে আমি যদি থাকতাম তাহলে আমি ওইটা দিয়ে জেঠুকে মারতে দিতাম না। তখনই আসলে বাংলাদেশ জন্মের গল্পটা আপনার কাছে শোনা। মিজানের এ ধরনের, আমি বড় হয়েছি গ্রামে। আমার বাবা আমাকে বলতেন যে যখন যুদ্ধ হয়েছিল তখন বাবা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করত। আচ্ছা, তখন রান্নার নানা গল্প বাবা বলতো। আর আমার ছোট চাচা ছিলেন, উনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো আমাদের টোটাল জোনারটা মানিকগঞ্জ, এই জোনারে একটু রাজাকারদের প্রভাব বেশি ছিল। তো আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন কাদের সিদ্দিকী আমাদের মানিকগঞ্জে কোন একটা সফরে যাবে। কাদের সিদ্দিকী তখন সেই রকম অবস্থা, বীর মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন হয়েছে। তো ওই সময়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা বাজছে, মাইকে বাজানো হচ্ছে। ওটা আমাকে অনেক মানে ইন্সপায়ার করেছিল এবং আন্দোলিত করেছিল। এবং তখন আমার দায়িত্ব পড়েছিল মাইক দিয়ে ঘোষণা দেওয়ার যে কাদের সিদ্দিকী আসবেন, বীর মুক্তিযোদ্ধা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এগুলি বলবার। আমি প্রথম মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীন হওয়ার যে টেস্ট বা গল্প, ওই অর্থে মনে পড়ে আমার সেটা ওই সময়। যাক, দুজনের চমৎকার দুটি অভিজ্ঞতা শুনলাম। আমি একটু আজকে ভুবন মাঝির ট্রেলারটা দেখে ছোট একটা ব্রেক দিতে চাই। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি ভুবন মাঝির ছোট্ট একটা টিজার। তুমি এসো ফসলের ডাকে, বটের ঝুরির ফাঁকে, আর এসো স্বপ্ন ভূমি। তুমি এসো ফসলের ডাকে, বটের ঝুরির ফাঁকে, আর এসো স্বপ্ন ভূমি। এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, যদি নয়ন তারায় বসো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। অসাধারণ গান, মানে একটা আমার নিজে নিজে গাইতে ইচ্ছে করে, যখনই শোনা হয় তখন গেয়ে ফেলি। থ্যাংক ইউ। অনেক ভুবন মাঝি নিয়ে অনেক কথা হলো, দুই মাঝির নৌকার বাসিন্দাদের নিয়ে। আমি ছোট একটা বিরতি নিই, তারপরে আলাপ সারব। প্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি। ইয়াং নাইট লাভ বক্স থেকে আমি তানভীর তারেক, মাজনুন মিজান এবং আপনার সাথে ফিরবো।
প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক, আমার সাথে রয়েছেন মাজনুন মিজান এবং অপর্ণা ঘোষ। ভুবন মাঝি নিয়ে অনেক কথা হলো, একটা চমৎকার গান দেখে আমরা ফিরছিলাম। এবার যদি একটু শুনতে চাই, ভুবন মাঝি এই নামকরণটা আসলে, যদিও স্টোরি বলাটা খুব বোধহয় একটু মানা রয়েছে, বলাটা ঠিক নয়, সাসপেন্স থাকুক। ভুবন মাঝি নামটা কেন, সংক্ষেপে? ভুবন মাঝি নামটা দিয়েছে হলো আরিফ ভাই আমাদের। আচ্ছা, আরিফ ভাইয়ের মুখ থেকেই শুনছিলাম ভুবন মাঝি হচ্ছে যে আসলে পুরো ভুবনটাকে একবারে পার করে নিয়ে যায়। যে মানে যদি আমরা বলি ঈশ্বরের কথা বলি, ঈশ্বরের কথাও বলতে পারি, আবার যে রূপক অর্থে আর কি। হ্যাঁ, রূপক অর্থে অ্যাকচুয়ালি। আচ্ছা, হ্যাঁ, দুই নৌকার মাঝখানে, মানে দুই দিকের পার, মাঝখানে নৌকাটা কেউ একজন পার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো রূপক অর্থে যদি আমরা বলি তাহলে আমরা গডকেই বুঝি। বাহ। তো অপর্ণা, এই যে এত ব্যস্ত শিডিউলের ভেতরে ফিল্মের অফার যখন আসলো, তখন আসলে এই হিসাব নিকেশ, খাতা কলম, মানে ব্যাপারটা কিভাবে আসলে মেলে? আমি কখনোই খাতা কলম নিয়ে থাকে না, না একটা দিন শেষে তো আসলে একটা মানে মানি ম্যাটার্স, তো একটা ব্যাপার, প্রফেশনালিজম হ্যাঁ হ্যাঁ নামে একটা শব্দ তো রয়েছে, আমরা শুনি, এবং এটা খুব মানে রেসপেক্ট রেখেই বলছি যে থাকে না যে একটা ফিল্মের জন্য লম্বা একটা সময় পার হতে, তার ভিতরে সিরিয়াল আছে 5টা, সিঙ্গেল আছে 20টা, এই যে টিভিসি আছে, কিছু কমার্শিয়ালস রয়েছে, কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ, অনেক রকম আসলে ইনকামের সোর্স থাকে না। হ্যাঁ, মানে ইনভলভমেন্ট আমি বলি, ওটা ইনকামের সোর্সটা কেমন শোনে না। তো তখন আসলে কিভাবে মেলানো হয়? আমি বলে দিই তোরটা। না, আমারটা না না নো নো প্লিজ, তোমারটা তো আমি বলছি, তোমারটা একটু ওনারটা সময় আমিও বলবো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি আসলে কখনোই আমার মান্থ গেলে কত টাকা লাগবে, কি করতে হবে, আমার মাথায় ওগুলো থাকে না কখনোই। হ্যাঁ, প্রোডিউসারকে বলে দে আজকে একদম আমি ট্রাস্ট মি, অপর্ণা খাবে আজকে। অনেকেই ভাবে যে অপর্ণা টাকা দিয়ে কি করবে। ফাইন, হ্যাঁ, অনেকেই ভাবে। হ্যাঁ, ওকে। এবং অনেকের সাথে ঝগড়া, যে কি ব্যাপার, আমার দিন চলে যাচ্ছে, আমার টাকা কোথায়। হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয়। আমি কখনো এটা চিন্তা করি না। আমার কাছে হচ্ছে কাজের ক্ষুধাটা অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ, সেটা ভালো স্ক্রিপ্টের অফকোর্স, এবং ভালো ডিরেক্টরসদের সাথে অফকোর্স। আর যখন ভালো কিছু পেয়ে যাই, হ্যাঁ, সো দেখা যায় অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। আসলে আমি লাকি। যদি ভুবন মাঝির কথা বলি, তখন আমার মনে হয় অনেকগুলো সিরিয়ালে ইনভলভমেন্ট ছিল। মানে অপর্ণা রেমুনেশনে ভয় পায়নি তো প্রোডিউসার, মানে ফিল্মের প্রোডিউসার ভয় পায়নি? মোটেও না, আমার কাছে মনে হয় না যে আরিফিন ভাই মোটেও ভয় কতদিন পেয়েছিল। শুট হয়েছে? শুট হয়েছে 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাসে আপনার, আচ্ছা 1.5 মাস প্লাস নট কলকাতায় গেছি। অনলি 1.5 মাস শুট, হ্যাঁ। শুট টাইম তো চলেই গেছে। আমরা এখন ক্যাম্পেইন করছি, কারেক্ট, এটাও তো একটা মানে শুটিং ক্যান্সেল করেও কিন্তু ক্যাম্পেইন করছি। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার। মানে যদি এরকম ব্যাকআপই নাই থাকে, তাহলে আসলে কাজটাও হবে না। যদি টাকার পেছনে ছুটি, কাজটা করা আসলে খুব ডিফিকাল্ট। মিজান? আমার গল্পটি খুবই সহজ এবং খুব ছোট্ট। সেটি হচ্ছে, দিন শেষে আমি একজন শিল্পী, আমি অভিনেতা। আমার ভালো কাজের জন্য লোভ হয়, ভালো কাজ করতে ইচ্ছে করে। যখন ভালো কাজ আসে, তখন সেটা অর্থে মাপা হয় না। বাহ। একটু যদি বলি যে নিজের সন্তান বা পরিবারের ছোট ভাই বা তাদেরকে আসলে প্যাট্রিয়টিজমের গ্রুমিং বা তাদেরকে এই বোধটা জাগানোর জন্য ভার্বালি একদম কোনো তাত্ত্বিক কথা শুনতে পাচ্ছি না, কি বলেছো এই জীবনে? মাজনুন মিজান তার ছেলেকে কি বলেছে বা ছোট ভাইকে কি বলেছে? আমি সবার ছোট, আমার পরিবারে আমার ছোট আর কেউ নেই। আমার সন্তান ও 6+। যখন গণজাগরণ মঞ্চ এখানে উত্তাল শাহবাগ, তখন আমি তাকে কাঁধে করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এসে তাকে বলেছিলাম যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এবং সে উৎফুল্লভাবে সেটা দিয়েছিল। প্রায় শীতে এলে সে জিজ্ঞেস করে, বাবা আমরা শাহবাগে যাব না? বাহ বাহ, চমৎকার একটা বোধ জায়গা। অপর্ণা? আমার কাছে আসলে আমি কি বলেছি জানি না। আমার বাবা সবসময় একটা কথা বলে যে, আর যাই হোক মানুষ হোক। সো আমি আসলে সবাইকে এটাই, মানে আমার ছোট বোন বলেন অথবা আমার আশেপাশে আমার ফ্রেন্ডসরা বলেন, সবাইকে এইটা বলার চেষ্টা করি যে আলটিমেটলি মানুষ হওয়া দরকার, আর সবকিছু না অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, আপনি হিপোক্রেট না হওয়া আর কি। হ্যাঁ, ভালো কাজটা আসলে দেশের জন্য করা। দেশের জন্য করা। এখন ধরা যাক একটু আবার ভুবন মাঝির ক্যাম্পেইন, আবারও বলি যে ভুবন মাঝির জন্য রিলিজ হয়েছে, বলাকা বা বিভিন্ন হলে যাচ্ছে, দুটো সিনেমা হলে দুজনকে পাঠানো হলো, অল টিকিট সোল্ড আউট, ব্ল্যাকের টিকিট চলছে, ব্ল্যাকের টিকিটগুলো তোমার কাছে, মাজনুন মিজানের কাছে। এখন আসলে এই ফ্লটিং পিপুলদের কিভাবে কি বলে ঢোকানো হবে? ব্ল্যাকের টিকিটগুলি ফ্লটিং পিপল যারা থাকবে, মানে কি আছে এলিমেন্ট, ও কেন যাবে ভেতরে, হলে কি কেন যাবে, ভুবন মাঝি দেখতে কেন যাবে?
ভুবন মাঝি দেখতে কেন যাবে সেটা তো আসলে যিনি দেখতে আসছেন সেই জানেন, তা নাহলে ব্ল্যাকের সে টিকিটটা কেন চাইবে? মাজুন মিজানের কাছেই টিকিটগুলো আছে, হ্যাঁ, মানে আমি ব্ল্যাকাররা ওদেরকে দিয়ে যাবে দেবো কি টিকিটগুলো। বলবে ব্ল্যাকার? আমি উইদাউট টাকা আমি ওদের টিকিটগুলো দিয়ে দেবো যে তোমরা যে দেখো ভুবন মাঝি। ব্ল্যাকাররা কখনো করে না, এটা নিতে পারে আমি না। যদি বলি, প্লিজ। আমি বলবো নতুন করে যুদ্ধকে চিনবে, নতুন করে মানুষ যুদ্ধকে চিনবে। এবং আমি যদি আমার ওখানে ব্ল্যাকারদের মধ্যে যদি আমার কাছে ব্ল্যাকারদের টিকিট থাকে এবং আমি যদি আমার আশেপাশে সবাইকে দেখি যে যুদ্ধ সম্পর্কে মানুষ জানে, নতুন করে আমার ইয়াং জেনারেশন এবং আমার দেশের সবাই নতুন করে একটা যুদ্ধের বাহ বাহ, ইয়ে পাবে। কত মেধাবী, মানে মেয়েরা একটু মেধাবী হয়, এই জন্য তো ওদের সাথে সাথে থাকে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা চমৎকার ছবি দেখানোর জন্য এই গল্পগুলো বলা। পরমব্রত প্রসঙ্গ, আমি যখন এই প্রসঙ্গে বিভিন্ন রকমভাবে ইনবক্স পেয়েছি যে পরমব্রত কেন 2-3টা ছবি করে ফেললো বাংলাদেশে, যে ধরনের আলোচনা, মুখরোচক আলোচনা বাংলাদেশে মিডিয়াতে বা আমরা ফেসবুকে করে থাকি, তো এটার জন্য কি খুব এসেনশিয়াল ছিল না? এটা যৌথ প্রযোজনা না, তারপরও এই পরমব্রতের জায়গায় বাংলাদেশে একজন নেওয়া যেত। অনেক ধরনের ফেসবুকেও আলোচনা হয়ে থাকে। এখন দুজন অভিনেত্রীকে, অভিনয় শিল্পীকে পেয়েছি, তারা যুক্তি কি বলবো? এই আলোচনাটা খুব অবান্তর আমার কাছে মনে হয়। এটা আসে 2016-তে এসে, এটার জন্য দর্শক অপেক্ষা করছে। হ্যাঁ 2016-তে এসে আমি দর্শককে বিনীতভাবে শ্রদ্ধা সহ বলতে চাই, 2016-তে এসে এই আলোচনাটা খুবই অবান্তর। আমরা যখন হাতে রিমোট নিয়ে 50টা চ্যানেল দেখতে পাচ্ছি, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি কলকাতা গিয়ে অভিনয় করলে কোনো সমস্যা হচ্ছে না, পরমব্রত বাংলাদেশে এসে অভিনয় করলে সমস্যা হচ্ছে। আমার মনে হয় এভাবে না ভাবলেও হয়। শিল্পীর কোনো দেশ কাল পাত্র নেই, হ্যাঁ, কিন্তু সে ওপেন। কিন্তু যে কথাটি বলছে সে আবার তার নিজস্ব দেশপ্রেমটাকে জাগানোর জন্য এই কথাটা বলছে। এটার জন্য আসলে এটার মধ্যে দেশপ্রেম নিহিত আছে বলে আমার কাছে মনে হয় না। দেশপ্রেম দেখানোর জন্য, দেশপ্রেম বোঝানোর জন্য অনেক অনেক সেক্টর আছে, অনেক জায়গা আছে কাজ করার জন্য। আমি এই উত্তরটা আসলে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। অপর্ণা, আপনার সবচেয়ে গোপন কে জানে? গোপন? হ্যাঁ, সবচেয়ে প্রিয় বন্ধুটা কি আসলে? মানে আমার আসলে অনেক ফ্রেন্ডই আমার অনেক গোপন অনেক কিছুই জানে, অনেক ফ্রেন্ড। স্পেশাল একজন থাকে, সেটা মা হোক, খালা হোক, বন্ধু হোক, থাকে তো একজন? না, আমার বাবার সাথে কিছু শেয়ার করা হয় আচ্ছা, সিক্রেটলি। তো মা দেখলে খুব আমাকে বলবে যে হ্যাঁ তুমি বাবার সাথে শেয়ার করো, আমার সাথে শেয়ার করো না, এমন কিছু। আচ্ছা। বাবার সাথে। আর বন্ধুদের মধ্যে আসলে অনেকে আছে। আমার চিটাগংয়ের একটা ফ্রেন্ড আছে সাজিদ, ওর সাথে আমার অনেক শেয়ারিং হয়। আচ্ছা। মানে আমার হয় না যে আমি একদম পারছি না, আমার একদম আমি হয়তোবা ছেড়ে দিয়েছি আমার নিজেকে, তখন ওখান থেকে পিক করার দায়িত্ব হচ্ছে আমার ওই বন্ধুটার। বাবা, বা কিংবা অভিমান, খুব মন খারাপের সময় সব সময় মানে শোটা শেষে নাম্বারটা নিয়ে নেবে সাজিদে। মাজনুন মিজান, আমার স্ত্রী। আমি ভাবছিলাম যে এই ধরনের উত্তরই আসলে সবচেয়ে। আমরা দীর্ঘদিন প্রেম করেছি, তারপর বিয়ে করেছি, সংসারও প্রায় 12 বছরের বেশি হয়ে গেছে। সো আমার পার্টনার, আমার বন্ধু, আমার অভিভাবক, আমার ভালোবাসার মানুষ, আমার দুঃখের মানুষ, আমার রাগের মানুষ, সবই সে। সব ধরনের শেয়ারিং তার কাছেই হয় এবং সে আমাকে এখনো পর্যন্ত ঠিকঠাক উত্তর দিয়ে থাকে। বাহ, খুব এই ধরনের প্রশ্ন আসলে তাত্ত্বিক হয়ে যায়। তারপরও এই প্রাসঙ্গিক যে আমরা এখন নানান ধরনের আন্দোলন বা সাংগঠনিক আন্দোলনের ভেতরে যাচ্ছি, সেইগুলোর ভেতরে আসলে এক ধরনের দেশপ্রেম বোধ জাগানোর একটা বিষয় রয়েছে। যেমন বিভিন্ন সিরিয়াল বন্ধ হচ্ছে না কেন, অমুক বা আমাদের সাংগঠনিক বাইরের বিজ্ঞাপন কেন প্রচার হচ্ছে, অনেক কিছু বিষয়। আমি অত কিছু বিষয় যাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে আসলে দুজন শিল্পী যেহেতু পেয়েছি, আপনাদের অভিমতটা কি? এটাও দেশপ্রেম ফ্যাক্টর, কি বলবেন মাজনুন মিজান? প্রথমত বলি যে আমরা যে সেক্টরে কাজ করি, এই সেক্টরটির যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো শেপে যেতে চায় তাহলে খুব অগোছালো আছে, এলোমেলো আছে, বিক্ষিপ্ত আছে। দেয়ার হ্যাভ নো সিস্টেম অ্যাকচুয়ালি। এখানে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। যদি কোনো সিস্টেম না থাকে সেখানে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না। হিউজ অ্যামাউন্ট এখানে লেনদেন হয়। সেই জায়গাটা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে এই কথাগুলি আসছে। আমি একটা এক্সাম্পল দিই যে আমাদের দেশে ভারতের যে চ্যানেলগুলি দেখানো হয় তার জন্য ডাউনলিং ফি দেওয়া হয় মাত্র 2 লক্ষ টাকা। বাংলাদেশের কোনো চ্যানেল যদি আমরা কলকাতা দেখাতে চাই অথবা ইন্ডিয়াতে দেখাতে চাই, আমাদের দিতে হবে 6 কোটি টাকা। এই যে মানে বিভেদ, অসম জায়গা, এটা তো ঠিক না। অবশ্যই ঠিক না। অপর্ণা, আমাদের একবার শেষ পর্যায়ে চলেছি, যদি সংক্ষেপে বলতে বলা হয় একজন অভিনেত্রী, বাংলাদেশের অভিনেত্রী হিসেবে অপর্ণা ঘোষ কি বলবে?
আমি আসলে সঙ্গেই আছি, হ্যাঁ, আমাদের যে আন্দোলনটা হচ্ছে, কিন্তু আমার কাছে অন্যরকম মনে হয় বিষয়টা। মানে শুধুমাত্র যে বিদেশি সিরিয়াল এসেই আমাদের দেশের আমাদের নাটকগুলো দেখছে অনেকগুলো না, ইস্যু তৈরি হয়েছে, অনেকগুলো ইস্যু ইস্যু নিয়ে তৈরি কথা হচ্ছে। হয়েছে। সো আমার কাছে না খুব মনে হয় না যে আমাদের বিদেশি সিরিয়াল আসলেই আমাদের দেশের নাটক দেখা বন্ধ হয়ে যাবে অথবা কিছু। আর অন্যান্য বিষয়ে আমি সাপোর্ট করছি, অফকোর্স, যে আমাদের দেশের বাইরে বিজ্ঞাপনগুলো চলে আছে ওটার আমি সাপোর্টে আছি। বাট এই জিনিসটা আমি আসলে সাপোর্ট করতে পারিনি যে একটা সিরিয়াল দিয়ে আসলে আমাদের বাংলাদেশের নাটক। কারণ বিটিভিতে যখন আমরা দেখতাম তখন আমরা সেটা আসলে টিপু একেবারে সুলতান অনেক এইসব যুগ 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 ধরে X-Files আসলে দেখেই এটা বড় চলছে। হয়েছি, এবং তাই। এখন যখন আমি দেখছি যে বিদেশি কোনো সিরিয়াল আমি এখনই দেখতে পাচ্ছি বসে, তাই না? সো আমাকে যদি স্টপ করে দেওয়া হয় সেটা তো আসলে আমি তাহলে তো সেটাই, পিছিয়ে সেটাই, পড়বো। সেটাই, সেটাই। আর তো আমি পিছিয়ে পড়তে চাই না। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক অভিনেতা অভিনেত্রী নির্মাতারা বলছেন যে তারা বেকার হয়ে যাচ্ছেন তাদের কাজের। সেক্ষেত্রে বোধহয় মাজনুন মিজান, অপর্ণা সেনের তো কোনো শিডিউলের না, মাজনুন মিজান অপর্ণা সেন এখানে আসলে ইন্ডিভিজুয়াল দুজন মানুষ না। আমি জাস্ট বলার জন্য বললাম। সেটা অপর্ণা যেটা বলেছে সেটা ওই সময় ঠিক ছিল। কোনো সিরিয়াল চললে যে বাটা স্টপ করে দিলে আমি বঞ্চিত হচ্ছে, আমি কেন বঞ্চিত হব, রাইট, অপর্ণা রাইট। কিন্তু আমাদের দেশের চ্যানেল চলবার যে নিয়ম কানুন, দর্শককে অনুষ্ঠান দেখানোর যে পদ্ধতি, সেই পদ্ধতির জায়গাটায় ঘাটতি আছে। অবশ্যই সেটার একটা সলিউশন তৈরি হবে, যেহেতু এটা অ্যারাইজ হয়েছে টপিকসটা আমরা শেষ করতে হচ্ছে। এবং শেষ করার আগে যেহেতু ভুবন মাঝি নিয়ে আলাপ হচ্ছিল, দেশপ্রেম নিয়ে আলাপ হচ্ছিল, আমি আবারও ক্যাম্পেইনে যাই। দর্শকরা দেখছেন আপনাদের দুজনকে, এবং ভুবন মাঝির দেখার জন্য কি বলবেন সংক্ষেপে এক লাইনে এই ক্যামেরায়? মাজনুন মিজান, তুমি বলো। আমি আমার দর্শকদেরকে এবং যারা এখন টিভি সেটের সামনে বসে আছেন অথবা পরবর্তীতে দেখবেন, আমি একটা কথাই বলতে চাই যে আমরা আসলে যুদ্ধ করেই এই দেশটাকে পেয়েছি, এবং এইটা একটা যুদ্ধের সিনেমা, এটা একটা ভালোবাসার সিনেমা। আপনি আপনার ভালোবাসাকে নতুন করে জানবেন, যুদ্ধকে নতুন করে জানবেন। সো আমি আমার দর্শকদেরকে এতটুকুই বলতে পারি। মিজান। আমি আমার নতুন প্রজন্মকে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। আপনারা যারা নতুন প্রজন্ম আছেন, ভুবন মাঝির সাথে থাকুন। ভুবন মাঝির সাথে থাকলে মুক্তিযুদ্ধের সাথে থাকা হবে, এ দেশের সাথে থাকা হবে, আপনার প্যারেন্টসের সাথে থাকা হবে, আপনার চারপাশের মানুষের সাথে থাকা হবে। ধন্যবাদ। ধন্যবাদ দুজনকেই চমৎকার কিছু কথা শেয়ার করার জন্য এবং আমার সাথে এই আড্ডায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি সেই একই কথা বলেই আজকে বিদায় নেব যে ভালোবাসাটা আসলে সবচেয়ে মনের আরামের জায়গা, এবং দেশকে ভালোবাসা সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় প্রশান্তির জায়গা। দেশকে ভালোবাসা মানে আপনারা যারা শোবিজ বা সংস্কৃতিকে ভালোবাসেন তারা টিকিট কেটে ভুবন মাঝি দেখতে যাবেন। আপাতত এই কমিটমেন্টটুকুই থাক, বাকিটা আগামী সপ্তাহে হবে অন্য আলোচনায়। সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।